হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার 52তম এপিসোড। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আজকের এপিসোডটি অনেক বেশি এনজয় করবেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পরপর দুইটি ঘটনা। প্রথমে আপনারা শুনতে পাবেন সুবর্ণ জামিয়াপুর ভয়ঙ্কর একটি ঘটনা। আশা করি আপনারা এই ঘটনাটি অনেক এনজয় করবেন। এরপরই আপনারা শুনতে পাবেন আমাদের সবার প্রিয় অনু আপুর একটি ভয়েস ক্লিপ। অনু আপুর নিজের কণ্ঠে রেকর্ড করা ভয়ঙ্কর একটি ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনাদের ভয়ঙ্কর সুন্দর লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে সরাসরি ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানাশোনা সেরা ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিন। আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের প্রথম ঘটনা, অর্থাৎ সুবর্ণ জামিয়াপুর ভয়ঙ্কর সেই ঘটনাটি। চলুন শুনে আসি। ঘটনাটি আমাকে যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেইভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। রক্তমাখা কাটা হাত। আমি ভেবেছিলাম আজকে সন্ধ্যার মধ্যে ক্লাসের পড়া শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। রোজ রোজ রাত জাগলে ভালো লাগে না। তাছাড়া আম্মু ঢাকার বাইরে গেছেন অফিসের কাজে। আম্মুর অনুপস্থিতিতে লক্ষ্মী মেয়ে হয়ে চলাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু কিভাবে কি হলো জানি না। সারা বিকেল ফেসবুকে ঘুরোঘুরি করে যখন পড়ার বই খুললাম তখন বাজে রাত 10টা। গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে পড়তে বসেছি। এমন সময় হঠাৎ করে একটা কাক কা কা করে কেমন যেন আর্তচিৎকার করে উঠল। আমি খুবই অবাক হলাম। রাতের বেলায় কাক ডাকে, তাও আবার এরকম আত্মচিৎকার করে, সেটা এই প্রথম শুনলাম। যাই হোক, ব্যাপারটা বেশি পাত্তা না দিয়ে আমি পড়া শুরু করলাম। মাঝে দুই একবার কাক ডেকে আমার পড়ার মনোযোগ নষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু গুরুত্ব দেইনি। পড়া শেষ করে ঘড়ির দিকে তাকালাম। এখন ঘুমানো যায়, 2:30 বাজে প্রায়। আব্বু মনে হয় ঘুমিয়ে গেছে। প্রচুর ক্ষুধাও লেগেছে। আমি পা টিপে টিপে ডাইনিং রুমের দিকে গেলাম। যদি মুড়ি টুড়ি কিছু বাসায় থাকে তাহলে উদরপূর্তি করা যাবে আর কি। ডাইনিং রুমের টেবিলের উপর রাখা টিনটাতে একটা ঝাঁকি দিলাম। টন টন করে টিনের মধ্যে শব্দ হলো। যতটা জোরে হওয়া উচিত তার থেকে অনেক জোরে হলো। আমি একটু চমকে উঠলাম। টিনটা খুলে দেখলাম ভিতরে ফাঁকা। আশ্চর্য তো, এত জোরে শব্দ হওয়ার কারণ কি তাহলে? আমার কেমন যেন ভয় ভয় লাগলো। গা ছমছমে একটা ভয়। যেভাবে পা টিপে টিপে ডাইনিং রুমে গিয়েছিলাম সেভাবেই আমার নিজের রুমে ফিরে আসলাম। আর ঘরের দিকে তাকাতেই বুকের ভেতরটা ভিপ ভিপ করে উঠল। আমার ঘরটা আজকে অন্যরকম লাগছে, অনেক বেশি ঠান্ডা আর নীরব। জানালা দিয়ে বাইরের দিকে তাকালাম। চারপাশটা কেমন যেন নিকষ কালো হয়ে আছে। অন্যদিকে সাধারণত আশেপাশের ফ্ল্যাটগুলোতে অনেক রাত পর্যন্ত আলো জ্বলে। আজকে সেই আলোর চিহ্ন মাত্র নেই। এরকম তো কখনো হওয়ার কথা না। ভালো করে আবার বাইরের দিকে তাকাতেই দেখি শো শো করে একটা বাতাসের শব্দ হচ্ছে। ঝড় হচ্ছে নাকি বুঝতে পারছি না। ঝড় হলে বাতাস থাকার কথা, কিন্তু বাইরে বাতাস নেই, শুধু শব্দ। শব্দটা ধীরে ধীরে তীব্র হচ্ছে। আমি আর বেশি কিছু চিন্তা না করে লাইট অফ করে দিয়ে শুয়ে পড়লাম। ঘুমিয়ে গেলে দুনিয়ার সব ভয়ই ঠান্ডা। বিছানায় শুয়ে পড়ার পর দেখি আমার ঘুম আসে না, আর কি সব যেন আগামাথাহীন ভাবে ভাবছি। এমন সময় খাটের নিচ থেকে হঠাৎ হিস হিস শব্দ ভেসে আসলো। আতঙ্কে আমি একবারে জমে গেলাম। খাটের নিচে উকি দেওয়ার চিন্তায় মাথায় এসে আবার মিলিয়ে গেল। এই মুহূর্তে খাটের নিচে উকি দেওয়ার মানেই নেই, তার চেয়ে ঘুমিয়ে যাওয়াই উত্তম। আমি চোখ বন্ধ করলাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। ভয়ঙ্কর গোঙানির শব্দে আমার ঘুম ভেঙে গেল।
আমি নিচুর হয়ে শুয়ে গোঙানির শব্দের উৎসটা খোঁজার চেষ্টা করছি। একবার মনে হচ্ছে খাটের নিচ থেকে শব্দটা আসছে, আর একবার মনে হচ্ছে ড্রেসিং টেবিলের কাছ থেকে। এখন যে রাত কয়টা বাজে সেটাও বুঝতে পারছি না। বাথরুমে যাওয়া দরকার, কিন্তু ভয়ে বিছানা থেকে উঠতেও ইচ্ছা করছে না। ভূত প্রেতে আমার তেমন বিশ্বাস নেই। আমি আসলে ভাবছি খাটের নিচে চোট্ট লুকিয়ে আছে কিনা। ঘোঙানির শব্দ ক্রমাগত যেন বেড়েই চলেছে। আব্বু পাশের রুমে ঘুমাচ্ছে। একবার ভাবলাম আব্বুকে ঘুম থেকে ডেকে তুলি, কিন্তু পরে মনে হলো সেটা ঠিক হবে না হয়তো। এমনিতে আব্বুর ব্লাড প্রেশার বেশি থাকে সব সময়, আর তাছাড়া আমি তো ভয়ে বিছানা থেকে নামতেই পারছি না। হঠাৎ হাতের মধ্যে কিসের যেন স্পর্শ পেলাম, ধাতব কিছু হবে। জোরে চিৎকার দিতে যাব, এমন সময় বুঝতে পারলাম আমার মোবাইলটা নিয়েই শুয়েছি। ধরে প্রাণ ফিরে এলো। সাথে সাথে বাটনটা টিপে মোবাইলের টর্চটা জ্বালালাম। টর্চ দিয়ে দেয়ালে টাঙানো ঘড়িটার দিকে আলো ফেললাম। ঘড়িতে 2:40 বাজে। এতক্ষণে মাত্র 10 মিনিট পার হয়েছে। আমি মাত্র 10 মিনিট আগে শুয়েছি। সবকিছু কেমন যেন অবিশ্বাস্য লাগে আমার কাছে। আমি খুব সাবধানে টর্চের আলো মেঝের দিকে দিলাম। মেঝেতে রক্ত, মেঝেতে জমাট বেঁধে আছে রক্ত। আমি কাণ্ডজ্ঞানহীনভাবে বিছানা থেকে উঠে গিয়ে রুমের দরজার নবে হাত রাখলাম। প্রচণ্ড শক্তি দিয়ে নব ঘুরিয়েও দরজা খুলতে পারছিলাম না। অথচ আমার স্পষ্ট মনে আছে ঘুমানোর আগে আমি দরজা খোলা রেখে ঘুমিয়েছিলাম। বিড় করে ছুরা পড়তে পড়তে নিজেকে প্রবোধ দিলাম, আসলে হ্যালুসিনেশন হচ্ছে সব। আমি যা ভাবছি, শুনছি বা দেখছি সবকিছুই মিথ্যা। মনে হয় বেশি বেশি হরর মুভি দেখার ফল এটা। আমি চিৎকার করে আব্বুকে ডাকতে চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। ঘরের ভেতর জ্যান্ত গোঙানি বেড়ে চলেছে, সাথে কান ফাটানো শোঁ শব্দ। আমি কোনো কিছু চিন্তা না করে ঘরের সাথে লাগোয়া বাথরুমে ঢুকে পড়লাম। বাথরুমের লাইট অন করেই দেখি আমার পায়ের পাতা রক্তে মাখামাখি হয়ে আছে। আমি নিজেই বুঝতে পারছি না আমার জ্ঞান আছে কি নাই। হঠাৎ চোখে পড়ল বাথরুমের এক কোণে রাখা বাক্সে রাখা ফার্স্ট ইয়ারে পড়ার জন্য কেনা বঞ্চগুলোর দিকে। এক কাজিনদের দেব বলে সেগুলো আর বিক্রি করা হয়নি। কেমন যেন জীবন্ত হয়ে আছে হাড্ডিগুলো। মনে হচ্ছে এক একটা বঞ্চ জোড়া লেগে কঙ্কাল হয়ে এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে আমার উপরে। আমি যথাসম্ভব চিৎকার করে বাথরুম থেকে বের হয়ে আছড়ে পড়লাম লক হয়ে যাওয়া দরজার সামনে। আব্বু বলে চিৎকার করতেই শুনতে পেলাম জ্যান্ত সেই অট্ট হাসিটা। পিছনে ঘুরে দেখি ফার্স্ট ইয়ারে পড়ার সুবিধার জন্য সবগুলো হাতের আঙ্গুল জোড়া লাগিয়ে বাঁধানো কঙ্কালের হাত ভেসে আসছে আমার দিকেই। কবজির কাছ থেকে নাই হয়ে যাওয়া অংশটুকু থেকে টপ টপ করে যেন রক্ত ঝরছে। আমি আরেকবার চিৎকার দেওয়ার আগেই আমার কণ্ঠরোধ করে ধরল কঙ্কালের সেই কাটা হাতটি। আর রাতের বেলায় যে কেউ মেয়েটাকে এক নজর দেখলে ভাববে মেয়েটা হয়তো ভুল করে মেঝেতেই ঘুমিয়ে গেছে। কিন্তু ভোরের আলো যখন মেয়েটার মুখে এসে পড়বে, তখন সবাই দেখবে মৃতা মেয়েটার ঠান্ডা গলার কাছে কালশিটে পড়া একটি দাগ, যেখানে রয়েছে সরু একটা হাতের ছাপ। তো ইমরান ভাই, এই ছিল আমার আজকের ঘটনা। আশা করি ঘটনাটি আপনার এবং আমাদের শ্রোতা বন্ধুদের অনেক বেশি ভালো লেগেছে। তো অবশ্যই কিন্তু আপনারা আমার ঘটনাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা মূল্যবান মতামত আমাদেরকে নতুন ঘটনা লেখার অনুপ্রেরণা যোগায়। তো আজকের মতো ঘটনা এখানেই শেষ করলাম। আগামী ঘটনাতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সুবর্ণা জ্যামি আপু, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। আশা করি আপনার এই ঘটনাটি আমাদের শ্রোতা বন্ধুদের অসম্ভব রকম ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সুবর্ণা জ্যামি আপুর আজকের ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়, অর্থাৎ
অনু আপুর সেই ভয়েস ক্লিপটি চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বুদ্ধাড্ডা সবাইকে অভিনন্দন। আমি সাইমা ইসলাম অনু আবার ফিরে এলাম নতুন এক ভৌতিক কাহিনী নিয়ে আপনাদের মাঝে। তো আর কথা বাড়াবো না, চলে যাব মূল ঘটনায়। ঘটনাটি আমার বান্ধবীর সাথে ঘটে। আমার বান্ধবীর নাম মায়া, ওর বাসা ঢাকা। আমাদের সম্পর্কটা শুরু হয় ঢাকাতেই। আমরা একই স্কুলে একই ক্লাসে পড়তাম। তো সেখান থেকে বন্ধুত্ব এবং সম্পর্ক শুরু হয়। বলতে গেলে আত্মার আত্মীয় সে আমার। আমরা কেউ কাউরে ছাড়াই থাকতে পারতাম না। তো গত 3-4 বছর ধরে ওর সাথে আমার কোনো দেখা হয়নি বা সামনাসামনি বসে কথা হয়নি, কিন্তু ফোনে যোগাযোগ হতো, SMS হতো, এরকমেরই। কিছুদিন ধরে আর কি, গত 4-5 দিনে ও আমার সাথে কোনো যোগাযোগ করে না। আমার সাথে কোনো যোগাযোগ না, কোনো SMS না, কোনো কন্ট্যাক্টই হয়নি। আমি আমার আম্মু বাসায়, আমরা একসাথে বসে খাবার খাইতেছি। তো হঠাৎ করে তখন আমাদের বাসার দরজায় টোকার আওয়াজ হয়। তো আমি তাড়াহুড়ো করে গিয়ে দরজাটা খুলে দিই। তো দরজাটা খোলার সাথেই আমি আমার সামনে মায়ারে দেখতে পাই। তো আমি তো পুরো অবাক, যে মানুষটা আমার সাথে 4-5 দিন কোনো কথা না, কোনো যোগাযোগ না, আমি জানিও না সে কোথায় আছে, কেমন আছে, হঠাৎ করে আমাদের বাড়িতে। আর তার থেকে বড় আশ্চর্যের কথা হয়েছে যে মায়া আমাদের বাড়ি চিনল কিভাবে। বরিশাল তো ও কত ছোটবেলায় আসছে, তারপর তো আমাদের এই এলাকা বা ঠিকানা কিভাবে আসতে, এগুলো তো ওর জানার কথা না। তো আসলো কিভাবে? তো এগুলো আমি চিন্তা করতেছি আর ওর দিকে অবাক চোখে তাকাই আছি। তো হঠাৎ করে মায়া আমার জড়াই দেরা, মানে খুব বলতেছে, কেমন আছিস, ভালো আছিস কি না। আমি ওরে জিজ্ঞেস করলাম, হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস, কিভাবে আসলি, কোনো সমস্যা হয় নাই তো? তখন ও বলতেছে যে আরে না, আমি কি এখনো ছোট আছি নাকি, আমি আসতে পারছি, আমার কোনো সমস্যা হয়নি। তো এই বলে ও আর আমি দুজনই ঘরের ভিতরে ঢুকি। আম্মুরে দেখা ও আম্মুর সাথে জড়াই ধরে আম্মুরে কেমন আছেন, ভালো আছেন কি না আন্টি, এগুলো জিজ্ঞাসা করে। তারপর আমি ওরে যখন জিজ্ঞেস করতে যাবো যে তুই আমাদের বাড়ির ঠিকানা কিভাবে পাইলি বা কিভাবে আসলি, তোর তো আসার প্রবলেম হওয়ার কথা, কারণ তোর তো ঠিকানা ঠিক মতন জানা নাই, বা কি গাড়িতে আসতে হয়, কীরকম কি, সেই ছোটোবেলায় একবার আমাদের সাথে আইসস, তারপর তো আর কোনো সময় আসস নাই। তো এই কথাটা বলতেই মানে ও কথাটা ঘুরাই নেয় আর বলে যে আমার অনেক খিদা লাগছে, অনেক জার্নি করে আসছে, আমারে খাইতে দে। তা আম্মু বলে আচ্ছা ঠিকই তো বলছে, তুই খাওয়া দাওয়া করে তারপরে এইসব নিয়ে কথা হইব, এখন খাওয়া দাওয়া কর। পর আমিও বললাম যে আচ্ছা ঠিক আছে, চল খাওয়া দাওয়া কইরা আমরা শুয়েই তারপর শুনি সব কিছু। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, আমি মায়া আমার আম্মা খাওয়া দাওয়া শেষ কইরা আমরা দুইজন আমার রুমে গেলাম শোয়ার জন্য। তো আমরা দুইজনে বিছানায় গিয়ে শোয়ার পর মানে আমি ভাবতেছি যে মায়া কিভাবে আসলো, কিভাবে সম্ভব এরকম, মানে না যায় নাইয়া তারপরে একবার কল করে জিজ্ঞাসা করলো না কিভাবে আসতে হবে, কোন গাড়িতে উঠতে হবে। মানে আমি এগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে আমি মায়ের দিকে তাকাই। তো ওর দিকে চোখ পড়তেই দেখি মায়ের চোখের কোণে পানি, আর আমার দিকে এক দৃষ্টিতে তাকাইয়ে আছে। আমি মায়াকে জিজ্ঞাসা করতে যাব কিছু, তখনই দরজায় টোকার আওয়াজ। মা বলতেছে দেখতো এত রাতে কে আসছে। আমি তাড়াহুড়া করে দরজা খুলতেই দেখি আমার চাচাতো ভাই মিঠু। আমি জিজ্ঞেস করলাম কিরে, কখন আসলি ঢাকা থেকে? ও বলল এই তো এখন আসলাম, তোকে একটা খবর দেওয়ার আছে। আমি বলতেছি যে কি খবর বল। তো ভাইয়ে বলতেছে যে আগে আমার এক গ্লাস পানি খাওয়া। আমি পানি খেয়ে বলতেছি। তো আমি ওরে পানি এনে দিলাম, ও পানি খাইলো।
তো ভাইয়ের আমি মায়ের কথা বলতে যাবো, তখনই ভাইয়া মায়া বলে থাইমে গেল। তো আমি ভাইয়া জিজ্ঞেস মায়া কি বল, থামলি কেন? পরে ভাইয়া বলতেছে সাইমা মায়া তো আর নাই। তো আমি ভাইয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকাই আছি যে কি বলে মায়া নাই মানে কি, আমার গলা টলা পুরো শুকাই যেতেছে। পরে ভাইয়া বলতেছে হ্যাঁ মায়া নাই, ও গত 4 দিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আমরা নিজ হাতে ওরে কবর দিয়ে আসছে। তো আমি ভাবতেছি যে যদি মায়া মারাই যাই থাকে তাহলে এটা কি, মায়ার মতন হুবাহুব দেখতে। তো হঠাৎ করে ভাইয়া আমারে বলতেছে কি ভাবতেছস? আমি বললাম কিছু না। পরে ভাইয়ারে বললাম যে আজকে থাক, এত রাতে তুই বাসায় কীভাবে যাবি, কালকে যাইস। তো ভাইয়া বলতেছে যে না আমি যাবো, তুই পারলে একটু মায়ের আম্মুর সাথে কথা বলিস, কারণ মায়া মারা যাওয়ার পর থেকে আন্টি অনেক ভাঙা পড়ছে, অনেক কান্নাকাটি করে, তুই পারলে একটু খবর নিস। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি যা খবর নিব, তুই সাবধানে যাইস। ভাইয়া ঠিক আছে বলে চলে গেল। আমি তাড়াহুড়ো করে আমার রুমে গেলাম, যাই দেখি মায়ের মতন দেখতে বহুরূপী মেয়েটা শুয়ে আছে খাটে। তো আমি একটু ভয়ও পাই, আবার হবে না, ভয় পেলে তো হবে না। আস্তে আস্তে আমি খাটের দিকে গেলাম, যাইয়া শুইলাম, আর মনে মনে ভয় পাচ্ছি, কিন্তু আমার ভয় পাইলে তো কাজ হবে না, আমার জানতে হবে কে কেন মায়ার রূপ ধরে আমার কাছে আসছে, কি চায়। যতক্ষণ এর রহস্য খুঁজে না পামো ততক্ষণ আমার কাউরে কিছু জানতে দেওয়া যাবে না। এমনকি মায়ার মতো দেখতে বহুরূপেরও বলা যাবে না যে আমি জানতে পারছি সব, মায়া মারা গেছে। আমি মায়ের কথা ভাবতে ভাবতে চোখের কোণে একরাশ পানি আসলো, আর ভাবতেছি আমাদের দুজনের ছোটবেলায় কত না স্মৃতি, কত খুনসুটি দুজনের, কত কথা জমা ছিল মায়ের কাছে আমি বলবো, কিন্তু কোনোটাই বলা হইল না। এই ভাবতে ভাবতে আমি কখন যে ঘুমাই গেছি বলতেও পারি না। সকালে ঘুম ভাঙলো আমার আম্মার চিৎকারে, ওইটা দেখি মায়া নাই, ওই মায়ারূপী মেয়েটা নাই। তো আমি হঠাৎ তাড়াহুড়ো করে রুমের বাইরে গিয়ে দেখি মা এবং মায়া দুজনে নাস্তা করতেছে। তা আমি একটু হাত সাইডে নিলাম, নিয়ে তারপরে হাত মুখ ধুয়ে টেবিলে আসলাম নাস্তা করতে। তখন আম্মু জিজ্ঞেস করতেছে যে কে আসছিল রাত্রে, অত রাত্রে? তখন আমি বললাম মিঠু ভাই আসছিল। পরে আম্মু জিজ্ঞেস করে যে কি কেন আসছে? আমি বললাম কিছু না, এমনি আসছে, এটা বলে উঠে গেছি। তো ওই যে মায়ের মতন দেখতে বহুরূপী মেয়েটা, ও বুঝতে আর বাকি নাই যে আমি মায়া যে মারা গেছে সেটা আমি জানতে পারছি, কারণ মিঠু মায়া আমি একসাথে পড়ছি একই স্কুলে। তো মায়া যে মারা গেছে এটা মিঠু তো অবশ্যই জানে, আর মিঠু এই খবর দেওয়ার জন্যই আমাদের বাড়িতে আসছে, এটা ও বুঝতে পারছে। তো ও উইঠা সাথে সাথে আমার পিছে পিছে আমার রুমে যায়। রুমে যাওয়ার পর রুমে যেয়ে দেখে আমি বিছানার উপরে বসে মায়া আর আমার ছবি দেখে কান্না করতেছি। তখন মায়ের মতো দেখতে ওই বহুরূপী মেয়েটা আমার কাঁধে হাত দেয়। ও যখন আমার কাঁধে হাত দেয় তখন আমি পুরো অবাক, আশ্চর্য হয়ে গেছি যে একটা স্বাভাবিক মানুষ, হাতে পা তো গরম থাকার কথা, এর হাত পা অনেক ঠান্ডা। যখন আমি চমকে উঠছি তখন মায়ের মতো দেখতে ওই বহুরূপী মেয়েটা আমাকে বলতেছে যে কি তুমি ভাবতেছো আমার হাত কেন ঠান্ডা, আমি মানুষ নাকি অন্য কিছু? হ্যাঁ তুমি ঠিক ধরতে পারছো, আমি মানুষ না। আমি একটু অবাক হয়ে আমি ওরা জিজ্ঞেস করলাম যে তাহলে তুমি কে, কেন আসছো আমার কাছে, কি চাও, আর মায়ার মতন দেখতে হইলা কিভাবে তুমি? আমি যখন এটা বললাম তখন ওই মায়ের মতো দেখতে বহুরূপী মেয়েটা আমার বলল যে শোনো, আমি কোনো মানুষ না, আমি মায়ার কারেন্ট জিন। মায়া মারা যাওয়ার পর আমি তোমার কাছে আসছি মায়ার
মৃত্যুর রহস্য বের করার জন্য, তোমার কাছে সাহায্যের জন্য আসছি। তখন আমি একটু অবাক হলাম ওর কথা শুনা। কারেঞ্জিন বলতে কি? পরে ওই কারেঞ্জিনটা বলল যে দেখো, আমাদের প্রত্যেক তোমাদের মতন যারা মানুষ আছো, একদম হুবাহুব দেখতে ওরকম একটা প্রত্যেকটা মানুষের সাথে কারেঞ্জিন থাকে। যে মানুষ ভালো তার সাথে ভালো কারেঞ্জিন, আর যে খারাপ তার সাথে খারাপ কারেঞ্জিন থাকে। আমিও মায়ার একটা কারেঞ্জিন। এইটা বলার পর আমি তখন বুঝতে পারলাম। তখন আমি ওরা জিজ্ঞেস করলাম যে আচ্ছা, মায়ের মৃত্যুর রহস্য মানে বুঝলাম না। মায়ের মৃত্যু তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে হয়েছে, তাহলে এখানে রহস্যের কি আছে? তখন ওই কারেঞ্জিনটা বলে যে দেখ, মায়ের মৃত্যুটা গাড়ি অ্যাক্সিডেন্টে হয় না, ওরা মাইরে ফেলা হয়েছে। আর তাই আমি তোমার কাছে সাহায্যের জন্য আসছি, মায়ের মৃত্যুর রহস্য বের করার জন্য, সবার সামনে আনার জন্য। কারণ যদি তুমি ছাড়া একমাত্র তুমি আছো যে ওর রহস্য বের করতে সাহায্য করবা আমারে। আর আমি তোমাকে সবই বলতাম, কিন্তু তার আগে তুমি মায়ের মৃত্যুর কথা জাইনা গেছো, তাই আমি তোমারে বলতে আসছি। দেখো, তুমি আমার সাহায্য করবা তো? তখন আমি একটু ভাবলাম যে কি করবো, আমি কিভাবে সাহায্য করবো, আর এই মৃত্যুর রহস্য আমি কিভাবে বের করবো। তারপর আমি আমার কারেঞ্জিনরে বললাম যে ঠিক আছে, আমি সাহায্য করবো, কিন্তু কিভাবে আমার সব বলো। তখন কারেঞ্জিনটা আমার বলে যে তুমি ঢাকাতে যাবা, কালই ঢাকাতে যাইবা, আর ঢাকা যাওয়ার পরেই মায়াদের বাসায় গেলে তুমি সব রহস্য পাইবা, আর তোমার সামনে সব রহস্য চলে আসবে, আর এর জন্য আমি তোমার সাহায্য করব। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি কালকে ঢাকা রওনা দিব। তখন কারেঞ্জিনটা বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে মায়াদের বাসায় মিলবো, আমি তাহলে এখন বিদায় নিলাম তোমার কাছ থেকে। পরে কারেঞ্জিনটা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তো আমি ভাবলাম যে আমার এই কথাগুলো সব আমার আম্মারে জানানো উচিত। পরে আমার আম্মুরে সব কিছু বলি। বলার পর আমার আম্মু পুরো অবাক আর কান্নাকাটি করতেছে মায়ের জন্য। আম্মু বলতেছে যে এত কিছু হয়ে গেছে, তুই আমার কাছে সব গোপন কেন রাখছস? পরে আম্মুর আর কিছু বললাম না। আমি বললাম আম্মু, পরে এইসব নিয়ে কথা হবে, আমার কালকে সকালে ঢাকা যাইতে হইব, এখন আমি ঘুমাইতে গেলাম। এটা বলে আমি আমার রুমে চলে যাই। রুমে যাইয়া বিছানায় শুয়ে শুয়ে আমি মায়ের কথা ভাবতেছিলাম, কিভাবে আমি এই মৃত্যুর রহস্য বের করবো, কি হয়েছিল ওর সাথে, আর মায়ের মৃত্যুটা এরকম কেন, কে মারতে পারে ওরে। এগুলো ভাবতে ভাবতে ঘুমাই যে আমি। আমার ঘুম ভাঙে সকালে গড়ির অ্যালার্মে। তাড়াহুড়ো করে উঠে দেখি ভোর 5টা বাজে। আমি তাড়াতাড়ি উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে ঢাকার জন্য রওনা দিলাম। 7 ঘন্টা জার্নি কইরা ফাইনালি আমি ঢাকা মায়াদের বাসায় আইসা পৌঁছাই। বাসায় আসার পর ওদের বাসার দরজায় কলিং টিপতেই দরজাটা খুলে দেয়, আর দরজার ওপারে আন্টি দাঁড়াইয়া ছিল। আন্টি আমার দেখেই আমার জড়াইদের অনেক কান্নাকাটি করতেছিল, কিন্তু আমি যে তার কী বলে সান্ত্বনা দিব সেটা আমার কোনো ভাষা ছিল না। আমার মায়ার ছোট বোন খুশি আসার পর আমারে ও মায়ের রুমে নিয়ে যায়। আমি মায়ের রুমে ঢুকতেই দেখি মায়ার রুমের দেওয়াল জুড়ে শুধু আমার আর মায়ার ছবি টানানো। আমি এগুলো দেখে নিজেরা সামলাইতে পারি নাই। তারপর আমি ওইখানে মায়ের খাটে বসে মায়ার ওই কারেঞ্জিনটার অপেক্ষা করতেছিলাম, আর ভাবতেছিলাম সে কোথায়, আমার সাথে কখন সে দেখা করবে, আমি কখন সব কিছু জানতে পারবো। হঠাৎ করে একটা দমকা হাওয়া আসে, আর মায়ার সেই ঘ্রাণ আর সেই অনুভূতি আমি অনুভব করতে পারি। আর যখনই আমি চোখটা মেলি দেখি সেই মায়ার কারেঞ্জিনটা আমার সামনে। আমি তখন কারেঞ্জিনটাকে বললাম আমি তোমার অপেক্ষায় ছিলাম। তখন কারেঞ্জিনটা বলল আমি জানি সব, তুমি আমার কথা মন দিয়ে শোনো। মায়ার চাচাতো ভাই সুবোধের বাসায় যাবে, যে কোনো বিনিময়
হোক, শুভর রুমের বাপাশে একটা রুম আছে, বন্ধ রুম, ওই রুমটা যেভাবেই হোক খুলবা। ওই রুমেই মায়ার লাশ আছে, ওই লাশ জানাজার দিয়া ইসলামিকভাবে কবর দিতে হবে, না হলে আমি মুক্তি পাবো না। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, শুভ কেন লাশ ওখানে রাখবে? আর যদি শুভ ওখানেই রাখে, তাহলে সেদিন কবর দিল কার লাশ? কি হয়েছে আমারে কি তুমি বলবা? প্লিজ সব খুইলা বলো না। তখন কারিন জিনটা আমাকে বলতে শুরু করলো, মায়াকে শুভ ছোটবেলা থেকেই ভালোবাসতো, খুব পছন্দও করত। তো মায়া যখন বড় হয়, মায়ের বিয়ের প্রস্তাব আসতে থাকে চারদিক দিয়ে, তখন শুভ তার মনের কথা বলে দেয় মায়ারে, কিন্তু মায়া প্রত্যাখ্যান করে। মায়া যখন ওরে প্রত্যাখ্যান করে, তখন মায়াকে পাওয়ার আক্ষেপে সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে কোনো বিনিময়ে মায়াকে সে চায়। আর তখনই শুভ চারদিকে খোঁজাখুঁজি শুরু করে, কবিরাজ, তান্ত্রিক, এরকম কিছু। হঠাৎ এক পাহাড়ি এলাকায় জঙ্গলের ভিতর এক তান্ত্রিকের খোঁজ পায় শুভ। আর শুভ সেই তান্ত্রিকের সাথে দেখা করার জন্য সেই পাহাড়ি এলাকায়, সেই জঙ্গলে চলে যায়। আর যাওয়ার পর সেই বাবার সাথে দেখা হয়। সে তান্ত্রিকের নাম জগাতান্ত্রিক। শুভ সেই তান্ত্রিকরে বলে যে বাবা, আমি মায়াকে অনেক ভালোবাসি, কিন্তু মায়া আমাকে চায় না। বাবা, আপনি কিছু করেন, যে কিছুর বিনিময়ে আমি মায়াকে চাই। তখন তান্ত্রিক বলে, ঠিক আছে, কিন্তু আমার কিছু জিনিস লাগবে, এনে দিতে হবে। শুভ তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি সব এনে দিব, কি কি লাগবে আপনার, আপনি আমার বলেন। তখন তান্ত্রিক শুভকে বলল, মায়ার চুল, কাপড়ের টুকরা, শ্মশান থেকে ফাঁসি দেওয়া মরাদেহের হাড় ও কবর থেকে কাফনের কাপড়। তখন শুভ বলল, আমি সব নিয়ে আসব। তখন তান্ত্রিক বলে, শোন, মেয়েটা যখন তোর হয়ে যাবে, তখন আমার প্রভুকে তোর একটা 1 বছরের বাচ্চা ভোগ দিতে হবে। শুভ তাতে রাজি হয়ে যায়। শুভ তান্ত্রিকের কথা মতো সব নিয়ে তান্ত্রিকের কাছে যায়। আর সেখান থেকে শুরু হয় মূল ঘটনা। আসলে শুভ জানতো না ওই তান্ত্রিক একটা শয়তান, ওর উদ্দেশ্য ছিল শক্তিশালী হওয়া। পিশাচ ইফরিত জিনকে ভোগ দিয়ে তান্ত্রিক শক্তি অর্জন করবে, আর শুভকে দিয়ে সেই কাজ করিয়ে। কারণ ইফরিত তান্ত্রিকের কাছে 2টো 1 বছরের বাচ্চা শিশু আর 20 বছরের যুবতী মেয়ে চাইছে। আর সেই একটা যুবতী মেয়ে 20 বছরের ছিল মায়া। তাই তান্ত্রিক শুভর কাজ করে দিলে 1 বছরে একটা বাচ্চা ভোগ দিবে। এই 2টা বলি দিতে পারলে ইফরিত তার বলিতে খুশি হবে, তারপর সে শক্তির অর্জন করতে পারবে। এটাই তার উদ্দেশ্য। শুভ যখন এগুলো দিয়ে বাসায় আসে, তখন এসে দেখে মায়ার লাশ উঠানে। শুভ কিছু বুঝতে না পারলেও এটা কিভাবে হলো, গাড়ি অ্যাক্সিডেন্ট কিভাবে করলো মায়া। শুভ তাড়াহুড়া করে সেই তান্ত্রিকের কাছে চলে যায়। তান্ত্রিকরে গিয়ে বলে, বাবা, মায়া কিভাবে মারা গেল? তান্ত্রিক বলল, আমার কাজ করার আগেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মায়া। কিন্তু আসল ঘটনা ছিল অন্য। মায়ার চুল ও কাপড় যখন শুভ তান্ত্রিকের কাছে দিয়ে আসে, তখন তান্ত্রিক তার কিছু পোষা পিশাচকে মায়ের কাছে পাঠায় মায়ারে মাইরা মাথাটা নিয়ে নেওয়ার জন্য। আর তখন শুভ বাড়িতে বাসায় পৌঁছাইতে ততক্ষণে তান্ত্রিকের সে পোষা পিশাচগুলো আইসা মায়ের মাথাটা নিয়ে যায় আর দেহটা গাড়ির নিচে ফালাই রেখে যায়। এটা ছিল তান্ত্রিকের একটা চাল, যাতে কেউ বুঝতে না পারে, শুভ জানি কিছু না বুঝতে পারে। আর সেই মাথা আইনা ওই রাত্রি পিশাচ ইফরিতকে আহ্বান করে এবং এই মাথা ওরে ভোগ দেয়। তখন ইফরিত ওর কাছে আরও 3টা মাথা চায়। যদি ওই 3টা মাথা আমাবস্যা রাতে দিতে পারে, তাহলে তান্ত্রিক অনেক শক্তিশালী হতে পারবে। তো শুভ তখন
তান্ত্রিককে বলে, বাবা আমি এখন কি করবো তাইলে? আপনি যে কিছুর বিনিময় হোক আমি মায়ারে চাই, আপনি মায়ার লাশ জীবিত করে দেন আমারে। তখন তান্ত্রিক আরও একটা সুযোগ পায় শুভকে দিয়া আরও 2টা মাথা হাসিল করার জন্য। তো তান্ত্রিক তখন বলে, ঠিক আছে আমি তোর মায়ারে জীবিত করে দিব, কিন্তু আমার আরও 3টা মাথার দরকার আছে। একটা 20 বছর মেয়ের মাথা আর 2টা 1 বছরের শিশু বাচ্চার মাথা। যদি এইটা আমাবস্যা রাতে তুই আমার আইনা দিতে পারস, আমি আমার প্রভুকে ভোগ দিব, আর প্রভু খুশি হইয়া তুই তার কাছে যা চাবি সে তাই করবে, তোর মায়ারে সে জীবিত করে দিবে। এইটা বলার পর শুভ তার কথা সম্মিত হয় যে হ্যাঁ আমি এনে দিব, আমি আপনাকে মাথা এনে দেব, তার বিনিময়ে আমি মায়ার জীবিত চাই। তান্ত্রিক তখন শুভকে বলে, আচ্ছা তুই এখন বাড়ি যা, তবে হ্যাঁ মায়ার লাশটা জানি কোনো মতে কবর জানি না দেওয়া হয়, জানাজার না পড়ানো হয়। যদি মায়ার লাশটা জানাজার ও কবর দেওয়া হয়ে যায় তাহলে আমি কিছুই করতে পারবো না। তুই যেমনি হোক লাশটারে গোপনে কোথাও লুকিয়ে রাখ। ঠিক আমাবস্যা রাত্রে যখন তুই এই 3টা মাথা ভোগ দিবি তখন ওই লাশ আমি তোর মায়ের জীবিত করে দিব। কিন্তু শুভ তো জানতো না যে আসলে লাশ কোনো দিনও জীবিত করতে পারে না। আর তান্ত্রিক চাইছিল যে ওই মাথা নিবে, ওরে দিয়ে ওই 3টা মাথা নেওয়াবে এবং ওর পিচাস জিনকে ভোগ দিবে, ও শক্তিশালী হবে, আর তার বিনিময়ে মায়ার কারেন জিনরে বন্দি কইরা শুভর হাতে তুলে দিবে আমাকে। আমি মায়ার কারেন জিন, আমারে বন্দি কইরা ও শুভর হাতে তুলে দিবে, আর যা বলবে সেটাই আমার শুনতে হইতো। কিন্তু সেটা তো সম্ভব না, তাই তোমার ওই মায়ার লাশকে চুরি কইরা বাইর করতে হবে এবং কবর দিতে হবে, জানাজার দিতে হবে, কবর দিতে হবে, তাহলে আমি মুক্তি পাবো। আর তান্ত্রিক কিচ্ছু করতে পারবে না, আমার বন্দি করতে পারবে না। আর যতক্ষণ এগুলো না হবে ততক্ষণ আমি এইভাবেই থাকতে হবে, আর ওরা আমার বন্দি কইরা ফেলাবে। শুভ তান্ত্রিকের কথা শুনে বাসায় চলে আসে। আসার পর মায়ার লাশের কাছেও যাই দেখে কেউ ছিল না মায়ার লাশের পাশে। তো ওই সুযোগটাও কাজে লাগায়, মায়ার লাশটা ও চুরি কইরা সেই বন্ধ ঘরটায় নিয়ে রাখে। আর ততক্ষণে গোসল করানোর জন্য যে লোকগুলো আসে তারা এসে খাটে কোনো লাশ দেখে না। তখন সবাই মিলা চেঁচাচেঁচি করে, লাশ খোঁজাখুঁজি করে। তখন শুভ ভয় পেয়ে যায় যে কি করবে এখন। তখন ওর মাথায় একটা বুদ্ধি আসে যে ওর তো আরও একটা মাথার দরকার আছে। তখন ওর ক্লাসের একটা মেয়ে, ওর বয়স ছিল 20 বছর, ওর খুব ক্লোজ এক বন্ধু। তো ওই মেয়েটারে ও ডাকে, এক জায়গায় ডাইকে নিয়ে সেই মেয়েটারে মাইরা মাথাটা নিয়ে রাখে, আর ওই লাশটারে ওই ওদের বাড়ির পিছনে রাইখা দেয়। তো যখন সবাই খোঁজাখুঁজি করতে করতে যায় দেখে ওই লাশটা বাড়ির পিছনে পড়ে আছে। মাথা না থাকার কারণে কেউ বুঝতে পারে না যে ওটা মায়ার লাশ না অন্য কারো লাশ। তো সবাই তাড়াহুড়া করে দইরা আনার পর ওইটার গোসল করায়, জানাজার দেয় এবং কবর দেয়। ওইটাই ছিল ওই মেয়েটার লাশ, মায়ার লাশ ছিল না। যখন এই ঘটনা ঘটে তো শুভ প্রতিদিন ওই ঘরটার ভিতর মায়ার লাশে বরফ দিয়ে রাখে যাতে লাশটা পইচা না যায়, কোনো গন্ধ না ছড়ায়, বরফ চাপাতি দিয়ে রাখে। আর শুভ এমন হয়ে যায় যে ও ঘর থেকে কোথাও বের হইতো না, কারোর সাথে কথাও বলতো না, খাওয়া দাওয়া ঠিক মতন করতো না, আর হঠাৎ কোথায় যেন উদাও হয়ে যেত। এগুলো কেউই জানতো না, কিন্তু একমাত্র আমি এগুলো জানতাম। আর তখন তোমার কথা আমার মনে পড়ে, আমি তোমার কাছে যাই সাহায্যের জন্য। এখন তুমি বলো কি করবা, তোমার সাহায্য আমার অনেক প্রয়োজন। তখন আমি ওর কথা শুনে একটু অবাক হইলাম, আর ভাবতেছি যে মানুষ এত নিচে নামতে পারে ভালোবাসার জন্য। ও তো নিজেই জানে না যে ও মায়ের পাওয়ার আক্ষেপে কি করতেছে, কত মানুষের জীবন নিতে আছে, কত অন্যায় করতেছে, কত পাপ করতেছে, তো নিজেই জানতে পারতেছে না। কারেন জিনটা আমার সাথে বিদায় নিয়ে চলে যায়। আমি তখন বিছানায় একটু শুইলাম, শোয়ার পর ভাবতেছি এগুলো অনেক কিছু।
যে কিভাবে পারলো শুভ এরকম করতে। নিজের স্বার্থের জন্য আজকে কতগুলো মানুষের জান নিচ্ছে, পাপ করতেছে, এগুলো তো ঠিক করতেছে না। এগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে খুশি আমার রুমে চলে আসে। আর আসার পর খুশি আমার বলতেছে, আপু আম্মু ডাকে তোমার খাবার জন্য। আমি বললাম, খুশি এদিকে আসো। পরে খুশিরে জিজ্ঞেস করলাম শুভর কথা, যে শুভ কোথায়, ও কোথায় আছে জানো? তো খুশি আমার তখন বললো যে আপু মায়া আপু মারা যাওয়ার পর থেকে শুভ ভাইয়ের কোনো খোঁজই নেই। সে বাসায় ঠিক মতন থাকে না, যতক্ষণ থাকে ঘরবন্দি, কারোর সাথে কথা বলে না ঠিক মতন, খাওয়া দাওয়া করে না, কোথায় কোথায় থাকে কেউ জানে না, পুরো পাগলের মতন হয়ে গেছে। তো আমি তখন খুশি বললাম, আচ্ছা আমি শুভদের বাসায় যাইতে চাই, তুমি আমার নিয়ে যাইবা? তখন খুশি বললো যে আচ্ছা ঠিক আছে আপু, আমরা বিকেলে যাব। তা আমি খুশির সাথে খাইতে গেলাম। হঠাৎ করে আবার সেই গ্রান, মায়ার সেই গ্রান আমার নাকে আসে, আর সেই অনুভূতি, কিন্তু চারিদিকে তাকাই কাউরেই দেখতে পাচ্ছিলাম না। পরে আমি খাওয়া শেষ করে যখন রুমে আসি, দেখি ওই মায়ার কারেন্ট জিনটা খাটের উপরে বসে আছে। আমি যাইতেই মায়া কারেন্ট জিনটা বললো, তুমি আসছো, তুমি খাইছো দেখে আমি তোমার সামনে যাইনি, এখানেই তোমার অপেক্ষা করতেছিলাম। আমি বললাম তার জন্যই মায়ার গ্রান আর অনুভূতি আমার কাছে আসছিল। পরে কারেন্ট জিনটা আমারে বলল, কালকে রাত আমাবস্যা, আর কালকে ওই 3টা মাথা নিয়ে আর মায়ার লাশ নিয়ে ওই তান্ত্রিকের কাছে যাবে শুভ। যা করার তোমার আজকে রাত্রের ভিতর সব করতে হবে। আর শুভ আজকে মাগরিবের পর ওই মাথার জোগাড়ের জন্য বাইরে যাবে, তুমি ওই ফাঁকে তোমার কাজটা শেষ করতে হবে, আর এর জন্য সাহায্য আমি তোমারে করবো। কারেন্ট জিনটার বললাম, আচ্ছা আমি সেই বন্ধ করে চাবি কই পামো, আর ওই দরজা খুলবো কীভাবে? তখন কারেন্ট জিনটা বললো আমার, আচ্ছা তুমি যাও, আমি তোমার সাথেই আছি, কিভাবে কি করতে হবে আমি ওইখানে গিয়েই বলবো। তবে হ্যাঁ সাবধান, শুভ জানি এগুলো টের না পায়, ও একবার জানতে পারলে তোমার অনেক ক্ষতি হবে। ও কিন্তু কাউরে ছাড়বে না, কারণ ওর সাথে ওই জগা তান্ত্রিক আছে। তখন কারেন্ট জিনটা আমার বলে, তোমার সব মনে আছে তো আমি কি বলছি? তুমি যদি ওই লাশ কবর আর জানাজা না দিতে পারো, তাহলে কিন্তু আমারে ওরা ছাড়বে না, ওরা আমার বন্দি করে ফেলবে, আর আমারে দিয়া ওরা যা বলবে আমার তাই করতে হবে। তুমি আমার সাহায্য করবা তো? আমি তখন কারেন্ট জিনে বললাম, তুমি হতাশ হইও না, আমি মায়ার জন্য সব করতে পারি, সব করতে পারি। তখন কারেন্ট জিনটা বললো, আচ্ছা ঠিক আছে, তুমি শুভদের বাসায় যাও, আমি শুভ রুমে তোমার সাথে মিলবো। তো আমি একটু শুইলাম, ঘুমাইলাম। ঘুম থেকে উঠা আমি আর খুশি শুভদের বাসার দিক রওনা দিলাম। শুভদের বাসায় দরজার সামনে যাইতেই কেমন জানি একটা অদ্ভুত একটা মানে ঘাস ঝিমঝিম একটা কীরকম পরিবেশ, মানে মনে হইতেছে ওইখানে কেউ নাই, একদম শ্মশানের মতন একটা পরিবেশ, মৃত্যুর পুরীর মতন লাগতেছিল। আমার খুব ভয় লাগতেছিল। বাড়ির ভিতর অনেক মানুষ, কিন্তু মনে হইতেছিল না যে কোনো মানুষ ওইখানে আছে। তখন আমি আস্তে আস্তে ওদের বাসার সিঁড়ি দিয়ে যখন উঠতেছিলাম, মানে কীরকম যেন অনুভূতি আমার কাজ করতেছিল, মনে হইতেছিল যেন কেউ আমার পিছনে আছে, কেউ আমার পিছন নিতেছে। তো আমি তারপরও বুকে সাহস নিয়ে শুভদের বাসায় গেলাম। যাওয়ার পর আমি শুভর মার সাথে মিললাম, কথা বললাম, মায়ের বিষয় নিয়ে অনেক কথা আলোচনা হলো। তারপর দেখি শুভ বাসা থেকে বের হয়ে গেছে, কিন্তু আমি শুভরে ডাকও দিই নাই, কথাও বলি নাই, কারণ আমার কারেন্টটা বলছিল যে শুভ কোনো মতে বুঝতে না পারে, তাই আমি ওর বুঝতে দিইনি যে আমি ওর সাথে দেখা করতে আসছি। শুভ যখন বের হয়ে যায় তখন আমি আন্টিরে বললাম যে আন্টি শুভর রুমটা কোথায়, আমি একটু শুভর রুমে যাই। পরে আন্টি বললো আচ্ছা যাও। পরে আমি শুভর রুমে গেলাম। যাওয়ার পর কি একটা অবস্থা, রুমটা থেকে কেমন যেন একটা দুর্গন্ধ আর কীরকম যেন লাগতেছিল, মনে হতেছিল না যে ওই রুমটার ভিতরে কেউ থাকে, মাকড়সায় ভরা একদম। হ্যাঁ এরকম লাগতেছিল। 5-6 দিনে রুমের অবস্থা এরকম কিভাবে হয়, কীরকম যে আমি বুঝাইতে পারতাছি না কাউরে, মানে ভয়ঙ্কর একটা ইয়া। আর মনে হতেছিল আশেপাশে কেউ আছে যে আমারে দেখতেছে বা আমার পিছনে পিছনে চলতেছে, এরকম মনে হইতেছিল আমার।
তো আমি ওই রুমটার একটা চেয়ারে টেবিলের উপরে বসে আছি, আর আমি ওই মায়ের কারেন্ট জিনটার অপেক্ষা করতেছিলাম। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, কিন্তু কারেন্ট জিনটা আর আসে না। তো আমি আরেকটু অপেক্ষা কইরা আমি তখন ভাবলাম যে কারেন্ট জিন তো বলছিল আমার সাথে দেখা করবে এখানে, তাহলে সে কেন আসলো না? ওর কোনো বিপদ হয় নাই তো? পরে আমি আবার মায়েদের বাসায় চলে গেলাম। মায়েদের বাসায় যাওয়ার পর সেখানে আমি মায়ের রুমে ঢোকার সাথে সাথে সেই কারেন্ট জিন আমার সামনে আসার পর আমি ওরা জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, তুমি আমার যাইতে বললে তুমি গেলা না? আমি তোমার জন্য এখন অনেকক্ষণ ওয়েট করতেছিলাম। আর কি অবস্থা ওই বাড়িটার, একদম শ্মশান ঘাটের মতন, এরকম কেন? তখন কারেন্ট জিনটা আমার বলে যে ওই জগাতান্ত্রিক ওই লাশটার পাহারার জন্য ওর কিছু পোষা পিচাস এই বাড়িতে পাঠাইছে, যে কারণে আমি ঢুকতে পারি নাই। ওরা এমন একটা মন্ত্র দিয়ে রাখছে, আর ওই পিচাসগুলো চাইরো বাড়ির পাহারা দিচ্ছিল। তাই আমি সাহস করে, কারণ আমি ওখানে গেলেই ওরা দেখে ফেলাই, তার সব বুঝতে পারতো। তাই আমি আর যাইতে পারি নাই। এখন যা কিছু করার তোমার একার করতে হইব এখানে গিয়া, নইলে সর্বনাশ হয়ে যাবে। মাত্র একটা রাত আর একটা দিন, এর ভিতরেই যা কিছু করতে হবে। তখন আমি কারেন্ট জিনটা বললাম যে আচ্ছা আমি তাহলে কীভাবে কী করবো, আমার তুমি বইলা দাও। কারেন্ট জিনটা আমাকে যখন বললো এই কথা, তখন আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে এখন আমি তাহলে কীভাবে কী করবো, কীভাবে সম্ভব সব কিছু করা। তারপর কারেন্ট জিনটার আমি বললাম কোনো উপায় তো আছে, চাবি খুঁজে বের করার করার। তখন কারেন্ট জিনটা আমার বলল যে শুভ যেই টেবিলে লেখাপড়া করে ওই টেবিলের পায়ার নিচে চাবি রাখা আছে, কিন্তু ওইখানে একটা পিচাস আছে, ওই চাবি পাহারা দেয়। যে মুহূর্তে ওই পিচাসের চোখ এড়াইয়া আমার ওই চাবি নিতে হইব, কিন্তু উপায় কি? তখন কারেন্ট জিন আমারে একটা দোয়া শিখাই দেয়। ওই দোয়াটা আমি শিখি, আর ও কারেন্ট জিন আমার বলে যে এই দোয়াটা তুমি যতক্ষণ পড়বা ততক্ষণ তুমি অদৃশ্যর মতন থাকবা, মানে ওদের চোখের সামনে তুমি থাকবা না, তোমারে ওরা দেখতে পাবে না। কিন্তু সাবধান, যতক্ষণ পর্যন্ত ওই চাবি তোমার হাতে না আসবে ততক্ষণ এই দোয়া তোমার পড়তে হবে। তা আমিও কারেন্ট জিনটার কথা মতন ওই দোয়া শিখে নেই, আর আবার শুভদের বাসায় যাই। শুভদের বাসায় যাওয়ার পর মানে ওই একইভাবে একই রকম সব কিছু আবার মানে অনুভূতি শুরু হয়ে যায় আমার, যে কীরকম ঘা জমজম শ্মশানের মতন পুরো গন্ধ, বটকা গন্ধ ছড়াই আছে চারদিক। কীভাবে মানুষ থাকে এই জায়গায়? পরে আমি যখন ওই টেবিলটার কাছে যাই তখন আমি চূড়া পড়তাছি, মানে আমার চূড়া চলতেছে, আমি মনে মনে মুখ পড়তাছি চূড়া, কিন্তু এক মুহূর্তের জন্য আমি থামি নাই, কারণ আমার তো কারেন্ট জিনটা বলছিল যে এই চূড়া থামানো যাবে না যতক্ষণ ওই চাবি হাতে না আসবে। তারপর আমি অনেক কষ্ট করে ওই চাবিটা হাতে নেই। হাতে পাওয়ার পর আমি ওই চূড়া মানে পড়তেই আসি। তো ওই দরজার সামনে যাই, দরজার সামনে বিশাল বড় একটা তালা, ওই চাবি দিয়ে তালাটা আমি খুলি। খোলার পর যখনই আমি দরজাটা খুলি পুরো ঘর দোয়ায় বইরে গেছে, মানে মনে হচ্ছে কি যে ঘরের ভিতর কেউ জানি দোয়া দিছে, আগুনের দোয়ার মতন, মেঘের মতন, একদম কোনো কিচ্ছু দেখা যেতেছিল না। তারপর আমি অনেক কষ্ট কইরা ওই দোয়ার ভিতর থেকে হাতাইতে কোনো জায়গায় আমি ওই লাশ দেখতে পাই না। পর হঠাৎ করে আমার চোখ যে একটা সাদা পর্দার পিছনে, ওই দেখি যে ওই পর্দাটা হাওয়ায় উঠতেছে। আমি যখন ওই পর্দাটার সামনে যাই তখন আমার পায়ে একটা কাঠের কফিনের মতন বাজে। আমি তখন বুঝতে পারি যে এখানে এই লাশটা রাখা। আমি ওই লাশটা মানে ওই কফিনটা, পর্দাটা সরাই যখন ওই কফিনটা খুলি দেখি ওই মায়ার লাশ। আমি দেখে তো পুরো অবাক, মানে খুব ভয় পেয়ে গেছি যে কেমন লাশটা হয়ে রয়েছে, কিভাবে সম্ভব একটা মানুষ একটা মরা দেহ নিয়ে এভাবে করতে পারে। আমি ওইভাবেই আবার লাশটা রাইখা দরজাটা ওইভাবেই তালা দিয়া আবার
কিন্তু চাবিটা নিয়ে আমি চলে আসি। আসার পর আমি রুমে আসার পর আমি পুরো বমি কইরা দিছি, মানে আমার খুব বমি হইতাছিল, মানে গন্ধগুলো আমার পুরা পেটের ভিতরে মোড়াইয়া ঘুরছে। আমি তো বমি টমি কইরা পুরো অসুস্থ। পরে আন্টি আমার জিজ্ঞেস করছে কি রে তোর কী হয়েছে, হঠাৎ করে তুই বমি করতেছিস কেন? পরে আমি বললাম যে অনেক জার্নি করে আসছি তো এর জন্য একটু এরকম লাগতেছে, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আমি এই বইলা রুমে গেলাম। রুমে গিয়া আমি সেই কারেন্ট জিনটা অপেক্ষা করতেছিলাম। তো কিছুক্ষণ পরেই সেই গ্রান মায়ার আর সেই অনুভূতি আবার ফিল করতে পারি আমি। পরে চোখ মেলতেই দেখি মায়ার কারেঞ্জিন আমার সামনে। পরে কারেঞ্জিনটা বলো কি তুমি চাবি নিতে পাইছো কফিলটা? পরে আমি বললাম হ্যাঁ, ওই বন্ধ ঘরটা একটা পর্দার পিছনে একটা কফিলের ভিতরে লাশটা রাখা। পরে আমি বললাম যে চাবি তো আমার কাছে, এখন ওই লাশ আমি একা কিভাবে ওইখান থেকে উদ্ধার করবো? আমার তো যেভাবে হোক ওই লাশ আজকে রাত্রের ভিতরে এখান থেকে উদ্ধার করতে হইব। তখন কারেন্ট জিনটা আমার এক হুজুরের কথা বলে যে তুমি ওই হুজুরের কাছে এখন যাইবা, গিয়ে ঘটনা সব খুলে বলবা, আর সেই একমাত্র পারবে এই পিচাসগুলোর সাথে লড়াই করতে। এই পিচাসগুলোর না সরানো পর্যন্ত ওই লাশ আমরা আনতে পারবো না। তখন আমারে মাহমুদ হুজুর নামে এক হুজুরের নাম বলে ওই কারেন্ট জিনটা। আমি তাড়াহুড়া করে ওই হুজুরের কাছে যাই। তো ওনারে বাসায় পাই নাই। পরে ওনার স্ত্রীর কাছে যখন জিজ্ঞেস করলাম মাহমুদ হুজুর কোথায়, তখন সে বলছে যে সে তো এখন মসজিদে গেছে, আসবে একদম এশার নামাজ পইরা। পরে আমি ওই মসজিদের কাছে গেলাম, গিয়া একটা বাচ্চা ছেলেরে দিয়া মাহমুদ হুজুরে ডাকাইলাম। ডাকানোর পর আমি সেই হুজুরের সাথে কথা বইলে আমি তার সমস্ত ঘটনা খুলে বলি। তখন মাহমুদ হুজুর রাজি হয় আমার সাহায্য করার জন্য। তখন মাহমুদ হুজুর বলে যে আমি ঠিক রাত 8টা এশারের নামাজের পর আমি ওই জায়গাটায় যাবো, আর তোমার সাথে আমার ওইখানেই দেখা হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক টাইম মতন চলে আসেন। পর আমি বাসায় চলে আসি। বাসায় আসার পর ওই মাহমুদ হুজুর রাত্রে এশার নামাজের পর ওইখানে আসে, সুদের বাসার সামনে আসে। আমিও ওইখানে যাই এবং আমার সাথে কারেন্ট জিনটাও যায়। আমরা দুজন ওইখানে যাই। তখন মাহমুদ হুজুর আমার বলে এই বাড়িতে তো আন্নল 10টা পিচাস আছে, ঘরের ভিতর বাহিরে। এখন এদের সাথে আমার একার লড়াই করতে হবে, কিন্তু সমস্যা নাই, আমি আমার পোষা জিন দিয়া আমি এদের সাথে লড়াই করবো। আর ওই ফাঁকেই তোমরা এই লাশটা বাইরে নিয়ে আসবা, আর তখনই আমি এই লাশ নিজের জানাজার দিয়ে কবর দেবো। পরে আমি আর মায়ার কারেন্ট জিনটা তখন বলে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে শুরু করেন। তখন মাহমুদ হুজুর ওই সুবোদার বাড়ির উঠানে বিশাল বড় একটা কুণ্ডলী আঁকে। ওইখানে কুণ্ডলী আঁকা সে বসার পর একটা বোতলের পানি আমারে দেয়, বলে যে এই পানিটা তুমি খাইবা আর গায়ে ছিটা দাও, তাহলে তোমার ওই পিচাসগুলো কিচ্ছু করতে পারবে না। আমি যখন ওই পানিটা খাই এবং গায়ে ছিটা দিই, তখন আমার খুব হালকা একটা অদ্ভুত লাগলো, যে শরীরটা পুরো হালকা হয়ে গেছে। মানে আমার সব কিছু কিরম ফ্রেশ লাগতেছিল। আমার ভিতরে কোনো ভয় কোনো কিছু কাজ করতেছিল না, মনে হতেছে আমার ভিতরে একটা শক্তি চলে আসছে। তো আমি দেখতেছি যে মাহমুদ হুজুর কার সাথে জানি কথা বলতেছে, আর এরকম একটা বোতল থেকে শুধু পানি ছিটাইতেছে। তো মাহমুদ হুজুর আমার ইশারা দিয়ে বললো তুমি যাও, পিসাজগুলো সব আমার কাছে আসছে আমার সাথে লড়াই করতে, তুমি এই ফাঁকে যাও। তো আমিও চলে গেলাম। যাওয়ার পর আমি সেই রুমের তালা খুলে আমি আর ওই কারেন্ট জিন এই দুইজনে মিলে কারেন্ট জিনের সাহায্যে ওই মায়ার লাশটা আমরা নিচে নামাই আনার পর উঠানে যখন আনি, তখন কিছু পিশাচ আমারে ধাক্কা মাইরা ফালাই দিছে। আমি গিয়ে একদম পুরা একটা দেওয়ালের সাথে ধাক্কা খাই অজ্ঞান হয়ে যায় ওইখানে।
আর যখন আমি অজ্ঞান হয়ে যাই তখন মাহমুদ হুজুর ওই পিচাসগুলো আর মাহমুদ হুজুরের পোষা জিন তারা ওই পিচাসগুলোর মাইরা ফেলে। তো মাইরা ফেলানোর পর মাহমুদ হুজুর আমারে পানি দিয়ে যখন উঠায়, আমি হুশে আসি, তখন দেখি কিছু কাক নিচে পড়ে আছে। তখন আমি মাহমুদ হুজুর জিজ্ঞেস করলাম, হুজুর এই কাক কোথা থেকে আসলো? পরে হুজুর বলতেছে এগুলো সব সেই পিচাস জিন, আমি আর আমার পোষা জিন মিলে ওদের মাইরা ফেলাইছি। এখন আর কোনো ভয় নাই, যত দূরত্ব সম্ভব, যেহেতু আমি এই পিচাসগুলারে মারছি, অবশ্যই সেই তান্ত্রিকের কাছে খবর পৌঁছে যাবে, আর তখন তান্ত্রিক বৈশা থাকবে না। তার আগে আমাদের জানাজার শেষ করে কবর দিতে হবে। আমি এবং হুজুরে দুজনে মিলা ওই লাশটারে খাটিয়া উপরে উঠানোর পর কিছু মানুষ ডাকার পর সেই মানুষ সবাই মিলে আমরা সেই কবরস্থানের সামনে যাওয়ার পর ওইখানেই হুজুরের একটা জানাজার দিয়ে আমরা কবর দিয়ে ফেলাই মায়ের লাশটা। যখন আমরা মায়ের লাশটা কবর দিয়া মানে মোর ফিরা আসমো, তখনই কিছু পিচাস আমাদের উপরে হামলা করে। যখন আমাদের উপরে পিচাসগুলো হামলা করে, হুজুরে আমারে একটা কুণ্ডলি আইকে ওইখানে দাঁড়া করায় রাখছে, বলছে এখান থেকে এক পাও লড়বা না যতক্ষণ না আমি বলবো। কিন্তু আমি কিছুই দেখতেছিলাম না, শুধু আমি এতটুকুই দেখতেছি যে মাহমুদ হুজুর কার সাথে জানি কথা বলে আর খুব জোরে জোরে হুমকি দিতেছে, পানি ছিটা দিতেছে। তারপর হঠাৎ করে আমার আমি এক মুহূর্তের ভিতর দেখলাম যে কিছু কাক নিচে পড়ে আসছে। হ্যাঁ, তখন আমি বুঝতে পারছি যে হয়তো ওই পিচাসগুলানে যারা আমাদের উপর হামলা করতে আসছিল তাদেরকে মাহমুদ হুজুর এবং তার জিনে মিলে মারছে। তখন হুজুরে আমারে নিয়ে বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা খুইলা বলার পর মায়ার আম্মা, শুভর আম্মা সবাই মিলা এই ঘটনা শোনার পর শুভর উপরে খুব ক্ষিপ্ত হয়ে পড়ে। কারেন্ট জিনটা মাহমুদ হুজুরকে সালাম দেয় এবং আমার কাছে আইসা অনেক কৃতজ্ঞতা জানায় আর বলে যে আজকে থেকে আমি মুক্তি এবং তোমার জন্য মুক্তি পাইছি, তবে শুভরে তোমরা ছাইরো না। এই বলে কারেন্ট জিনটা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। আর যখন মাহমুদ হুজুরে সবাইরে বলে এই কথাগুলো সবাই বলে, তখন সবাই শুভর উপরে অ্যাকশন নেওয়ার জন্য তৈরি হয়। তো শুভ এদিকে সব জানতে পারে, তান্ত্রিক শুভরে সব জানাইয়া দেয়, কিন্তু শুভ বাড়িতে আর আসে না। বাড়িতে না আসায় তারে আর আমরা ধরতে পারি নাই। তো মাহমুদ হুজুরে যাওয়ার সময় আমাদের বাড়িটা মায়েদের বাড়িটা বন্ধ করে দিয়ে যায় যাতে কোনো পিচাস কোনো কিছু না করে। আর আমার একটা তাবিজ দেয়, সবাইরে একটা একটা করে শৈলবন্ধকের তাবিজ দিয়ে যায়। কিন্তু তারপর থেকে শুভর আর কোনো খোঁজ আমরা পাইনি, কোথায় আছে, কেমন আছে, বা কি আছে না মারা গেছে না তারা মাইরে ফেলা হয়েছে, এর কোনো খোঁজ আমরা পাইনি, আমাদের কাছে আসে না। শুভর মা বাবা তো খুব কান্নাকাটি, ছেলে হারানো ইতে, কিন্তু আসলে শুভ কোথায় আছে এটা এখনও রহস্য হয়ে আছে, তারা খুঁজে পাওয়া যায় না। আর আমার এই ছিল ঘটনা। আমি ঘটনাটা বলছি, হয়তো আপনাদের সবার ভালো লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও আপনাদের মাঝে নতুন ভৌতিক কাহিনী নিয়ে আসব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ অনু আপু, এত সুন্দর করে আপনার ঘটনাটি আমাদেরকে উপস্থাপন করে শোনানোর জন্য। সত্যি আপনার ঘটনাটি ভয়ঙ্কর রকম সুন্দর ছিল। আপনার কিন্তু আরও ঘটনা চাই আপু, আর কিন্তু আপু কয়েকটা ঘটনা, তারপরে আপনাকে আমাদের অফিসিয়াল হিসেবে ঘোষণা করে দেব। আর তারপর থেকে সপ্তাহে একটা দিন আপনার নির্দিষ্ট ঘটনা প্রকাশ করার চেষ্টা করব। তো আপু, আপনার পরবর্তী ঘটনাটা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি পাঠিয়ে দিন। আর শ্রোতা বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন অনু আপুর আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই ছিল আজকের আয়োজন, আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে।
তো চলে যাওয়ার আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে থাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটিতে আপনাদের সেরা জানাশোনা ঘটনাটি আমাদেরকে পাঠিয়ে দিন। আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম। তো আজকের মতো আমি ইমরান ইস খান এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে আগামী এপিসোডে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।